সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীর উপর আস্থা, সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিস ও লেবার পার্টির সংলাপ, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার দাবি, কাল প্রস্তাব জমা দেবে এনসিপি। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা। দেখছিলেন ক্রং সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর উপর আস্থা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। তাদের কোনো কার্যক্রমে যেন মনে না হয় কোনো মহলকে তারা রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ দিচ্ছে। সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে। অযথা আগে সংস্কার পরে নির্বাচন, এসব কথা বলা অবান্তর। কোন কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যাতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার, কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে খেলাফত মজলিস ও লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছেন নেতারা। সংলাপ শেষে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, ঐকমত্য কমিশনের 166টি সুপারিশের মধ্যে 147টির সাথে একমত পোষণ করেছে তার দল। বাকি 19টির কয়েকটিতে আংশিক এবং কয়েকটিতে পুরোপুরি দ্বিমত পোষণ হবার কথা জানান তিনি। বলেন, সংসদের মেয়াদ 4 বছর নয়, পূর্বের 5 বছর করার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন বিধানের বিরোধিতা করে বরং পরপর 2 বার সংযুক্তির বিষয়ে মত দিয়েছেন। এছাড়া কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন না করার জন্য বলেছেন খেলাফত মজলিসের প্রতিনিধি দল। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, সংবিধান সংস্কার কাজ শেষ করে একটি নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হতে পারে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। সেখানে ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি যুগ্ম আহ্বায়ক জানান, দলটি মনে করে গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই, তাই নতুন করে সংবিধান রচনার দাবি দলটির। নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা ক্ষমতার লোভে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান তাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখে শিক্ষা নেওয়া উচিত। বিএনপি জামাতের উচিত আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেওয়া। আওয়ামী লীগ স্টাইলে রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগের মতোই পতন হবে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে ও গণহত্যার বিচার করতে নাহিদ ইসলাম ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান। গণমাধ্যমকে লিমিটেড কোম্পানি করা, সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, মালিকদের বিনিয়োগে স্বচ্ছতা সহ 20 দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মনে করেন, কালো টাকা গণমাধ্যমের জন্য একটি বড় সমস্যা।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, সুপারিশমালায় গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব করা হয়েছে। এক হাউস একটা মিডিয়া, বিটিভি ও বেতার স্বায়ত্তশাসন করা, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, মামলা তুলে নেওয়া, আর্থিক নিরাপত্তা প্রদান, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা করা, মালিকদের বিনিয়োগ এর স্বচ্ছতা এবং সরকারি বিজ্ঞাপন অনিয়ম দূর করা, প্রেস কাউন্সিল বিলুপ্ত করে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। নবম গ্রেডে সাংবাদিকদের বেতন স্কেল রাখা সহ 20টি সুপারিশ করা হয়। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনে টিআরপি নিয়ে জালিয়াতি হচ্ছে। সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকের শিক্ষাগত যোগ্যতা কি হবে তাও নির্ধারণ করে প্রস্তাব করা হয়েছে সুপারিশমালায়। তিনি জানান, সংবাদ সংস্থা রাজনৈতিক অনুগত সাংবাদিকদের পুনর্বাসনে পরিণত হয়েছে। গেল সপ্তাহে শেয়ার বাজার ভালো যায়নি বিনিয়োগকারীদের জন্য। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেনের 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসেই দরপতন হয়েছে সূচকের। ডিএসসিতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, ফলে কমেছে সব কয়টি মূল্য সূচক। তাই সপ্তাহের ব্যবধানে ডিএসসির বাজার মূলধন 4000 কোটি টাকার উপরে কমে গেছে। তবে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। সপ্তাহ জুড়ে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 149টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়, বিপরীতে দাম কমেছে 207টির। তাছাড়া 38টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনে অংশ নেওয়া 53% প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,71,517 কোটি টাকা। রোজায় ইফতার বাজার জমে উঠেছে নীলফামারীতে। জনপ্রিয় রেস্তোরাঁ ছাড়াও শহরের পৌর মার্কেট, বড় বাজার এবং বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর রমজান উপলক্ষে নীলফামারীতে ছোট বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে বাড়ে ক্রেতাদের ভিড়। ছোলা বেগুনি, শাহী জিলাপি, জালি কাবাব, বিফ ও মাটন কাবাব সহ নানা মুখরোচক ইফতার সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে অল্প দামে ইফতার বিক্রি করছে অনেক হোটেল ব্যবসায়ীরা। চিকেন টিকিয়া, জালি কাবাব, বুট, বুন্দিয়া, ছানার পোলাও। জিলাপি হচ্ছে 1 কেজি 160 টাকা, ছানা পোলাও হচ্ছে 1 কেজি 200 টাকা, নিমক করা হচ্ছে 1 কেজি 200 টাকা। নীলফামারীতে যতগুলো ইফতারের দোকান আছে, আমি মনে করি আমার দোকানে অনেক রেট কম আছে। ক্রেতারা না আসলে তো আমরা লাভ করতে পারবো না ভাই। ক্রেতারা আসলে আমাদের সেল যত বাড়বে আমাদের তত বিক্রি হবে। কিন্তু সবকিছু মনে করি সীমিত ভিতরে আছে আর কি। পুষ্টি চাহিদা পূরণে ইফতারে ফলের চাহিদা সব সময়। ইফতার বাজার স্বাভাবিক থাকলেও বেড়েছে তরমুজ, বেল, বিভিন্ন প্রকার খেজুর সহ মালটার দাম। ফলের বাজার নিয়ন্ত্রণের প্রশাসনকে নিয়মিত বাজার তদারকি করার দাবি ক্রেতাদের। ফলের বাজারটা যদি একটু কন্ট্রোল হতো, তাহলে আমরা রমজান মাসে একটু ফল কিনে শান্তি পেতাম। মালটা যেখানে নিতে হবে 1 কেজি, সেখানে আমি 2টা নিচ্ছি, অ্যান্ড আঙ্গুর নিচ্ছি আমি 250। এত দ্রব্যমূল্যের দাম হিসেবে আমি বেশি করে নিতে পারছি না। আমরা শুনছি অন্য দেশে যে রমজান মাস আসলে নিত্যপণ্য জিনিসের দাম কমে, আর আমাদের বাংলাদেশের নিত্যপণ্য জিনিসের দাম বাড়ে। দ্রব্যমূল্যের দাম বেশির কারণে যেদিন ইফতার কিনি ওই দিন আর ফল কেনা হয় না, বা যেদিন ফলের বাজেট হয় ওই দিন আর ইফতারের বাজেটটা আমাদের হয় না। বেচা কেনার পরিস্থিতি ভালো না, খুব করুণ অবস্থা দাঁড়িয়ে গেছে। অন্য রমজানের চেয়ে এবার রমজানে আমাদের খুব পরিস্থিতি খারাপ। যেখানে সারাদিনে এরকম বেচা কিনা হইতো, ওই বেচা কিনা নাই। একটা তরমুজ 8 কেজি, 5 কেজি, 6 কেজি, 3 কেজি, 250, 200, 300। মানুষের কেনার ক্ষমতা নেই। 120 টাকা আপেলের কেজি, সেই আপেল হয়েছে এখন 300 টাকা। মালটা বিক্রি করেছিলাম আমরা 150 টাকা, সে মালটা এখন 300 টাকা কেজি বিক্রি করা লাগতেছে। খেজুর আছে, আপনাদের মরিয়ম আছে, ডাবাস আছে, তারপরে এখানে আছে ডাল খেজুরটা, এখানে আছে আদম খেজুর আছে। মোটামুটি দাম যেরকম আছে, দাম আন্দাজে দাম পরিমাণে মানে ক্রেতারা একটু কম খাচ্ছে। প্রতিদিনই ইফতার বাজারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, জানালেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যাতায়াতের নতুন মাত্রায় যোগ হওয়া হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি জনপ্রিয়তা পায় অনেক আগেই। সেই সঙ্গে এই পথে যাত্রীদের চাহিদা বাড়তে থাকে। রমজান মাসে রোজা রেখে অফিস শেষে নগরবাসী ঘরে ফেরে এই পথে ফেরার সময় কখনো কখনো চলতি পথেই হয় অনেকের ইফতার। হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে ইফতার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসনাত জুবায়ের। ইট পাথর আর কংক্রিটে ঘেরা এই ব্যস্ত শহরের যানজটে দুর্বিষহ নগরবাসী, যে কারণে যাতায়াতে নতুন মাত্রা যোগ হওয়া হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে যানজটের জালে বন্দী রাজধানীবাসীর কাছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষ এই নৌপথে যাতায়াত করে থাকে। রাজধানীর কাউরান বাজার থেকে পুলিশ প্লাজা, গুলশান 1 ও রামপুরা রোডে নিয়মিত যাতায়াত করে ওয়াটার ট্যাক্সি। রমজান মাসেও ইফতারের আগে অসংখ্য কর্মজীবী মানুষ এই ওয়াটার ট্যাক্সি ধরে ঘরে ফিরছেন। রোজা রেখে যানজটমুক্ত যাতায়াত করতে পেরে স্বস্তি বোধ করছেন রাজধানীবাসী। নৌকাতে আমরা জ্যামটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই বোটটাই আমরা চুজ করেছি। তখন যে অফিস থেকে বের হতে একটু লেট হলে দেখা যায় এখান থেকে রামপুরা গেলাম, আমার বাসা তো বাড্ডায়, দেখা যায় যে রামপুরা ফিরে যায় আমার আজান দিয়ে দিচ্ছে, তখন আমরা ওখানে ইফতার করি। কত সময় ওটার পাশে ইফতার করতে হয়, এক্ষেত্রে কিছু করার নাই, এখন পরিস্থিতি সেগুলো। আমি এফসি থেকে উঠছি, এখন পুলিশ প্লাজাতে যাবো। জ্যাম থাকে না, ভালো লাগে চাইতে, জ্যাম ছাড়া যাই না, কখনো হয়নি। এবার আজকে হয়তো ইফতার এখানেই করা লাগতে পারে। ইফতারের জন্য কিছুই কিনি না, শুধু পানি আছে এখন। ইফতারের জন্য অল্প সময় বন্ধ থাকে ওয়াটার ট্যাক্সির চলাচল। এ সময় অপেক্ষমান যাত্রীরা জেটি অথবা আশেপাশের কোনো রেস্তোরাঁয় বসে সেরে নেন ইফতার। পুলিশ চেম্বার থেকে রামপুরা যাবো, এনে জিলাপি, 2টা পেঁয়াজ আর পানি, ইফতার করার। আল্লাহ রাস্তায় যেখানে ভাগ্যে রাখছে বা এখানেই করবো, আজান দিলে তারা এখানেই করতে হবে, আর যেতে এটা ছাড়বে না। আমি এখানে বসে ইফতারি করেই যাবো, ছাড়লে তো যেতে পারবো না, না ছাড়লে কোনো আমি যেতে পারবো? তো ইফতারি পরে ছাড়বে, ইফতারির পরে যেতে হবে। এখান থেকে একটা দেখতেছি যে ইফতার করার জন্য একটা ভালো একটা পরিবেশ, যার জন্য এখানে আসছে। কলা আছে, তারপর হলো আপনার খেজুর আছে, ছোলা আছে। হাতিরঝিল কর্তৃপক্ষ জানায়, রমজানে ইফতারের আগে ওয়াটার ট্যাক্সিতে যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই সেবা চালু আছে। রমজান মাসে বিকাল 4টা থেকে ইফতারের আগ পর্যন্ত এই রুটে প্রায় 1000 মানুষ যাতায়াত করছেন। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। জমজমাট ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন ক্রেতারা। গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বললেও পছন্দের পোশাক কিনতে পেরে খুশি তারা। রিপোর্ট করছেন SM ফয়েজ। এগিয়ে আসছে ঈদ, সবারই চাই নতুন পোশাক, তাই ঘরে বসে সময় নষ্টের সুযোগ নেই। সবাই ছুটছেন মার্কেট থেকে শপিং মলে। নতুন পোশাক কিনতে ক্রেতার সমাগম বেড়েছে রাজধানীর শপিং মলগুলোতে। শাড়ি, জামা, জুতা, বৈচিত্র্যের খোঁজে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। পাকিস্তানি ড্রেসের মধ্যে অনেক ধরনের ড্রেস আছে, আগানুর আছে, সাদাবাহার আছে, দেন বিভিন্ন প্রাইজের, বিভিন্ন আবার ইন্ডিয়ানও কিছু ড্রেস আছে যেগুলো আমরা সচরাচর পরতে পারি। এবার আমার যেহেতু নিউলি ম্যারিড কাপল, আমি গিফট পেয়েছি অনেক, এগুলো এবার শাড়ি কিনেছি। এগুলোই ঈদে আসলে কমফোর্টেবল যে শাড়িগুলো, সেরকম ফেব্রিকের কাপড়ই মানে শাড়ি হলে ভালো হয়। পরিবারের সবচেয়ে ছোটদের জামা, জুতা কেনা চাই সবার আগে। আমি জুতা কিনেছি, শার্ট কিনেছি, প্যান্ট কিনেছি, জুতা আর জামা। আমার জামা কিনা হয়েছে, আমার শুজ কিনেছি। হাল ফ্যাশনের ডিজাইনের মাঝে নিজ নিজ পছন্দের পোশাকটি খুঁজে নিতে ব্যস্ত ছোট বড় সবাই। এই প্রাইসটা গতবারের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আমার জন্য পাঞ্জাবি এবং বাবা আমার জন্য কিছু কেনাকাটা করেছি। বেচা বিক্রি আশানুরূপ হওয়ায় ব্যবসায়ীরা খুশি। ক্রেতাদের ভিড় সামাল দিতে তাই কারো মুখেই নেই ক্লান্তির ছাপ। প্রাইস আলটিমেটলি আসলে সরকার একটু ভ্যাটটা বাড়ানোর কারণে প্রাইস একটু বাড়ছে। গত কয়েক বছর যাবত আসলে রোজাটা হচ্ছে গরমের ভিতরে পড়ে, সেই অনুযায়ী আসলে গরমের কথা চিন্তা করে আমরা সবসময় কটনটাকে বেশি প্রেফার করি। দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের ভিড়, এসব পোশাকের দামও সাধারণ মানুষের নাগালেই। ঈদ যতই ঘনিয়ে আসছে, মার্কেট শপিং মলে ততই বাড়ছে মানুষের ভিড়। আর ছুটির দিন হলে তো কথাই নেই। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর জামা কাপড়ের দাম বেশি। বিক্রেতারা বলছেন সময় যতই ঘনিয়ে আসবে বেচাকেনা আরও বাড়বে। তবে দরদাম যাই হোক না কেন, প্রিয়জনের মুখে হাসি ফুটাতে চেষ্টার কমতি নেই মানুষের। SM ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে বললেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীর উপর আস্থা, সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিস ও লেবার পার্টির সংলাপ, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার দাবি। কাল প্রস্তাব জমা দেবে এনসিপি। গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।